সংসার হচ্ছে একটা মানুষের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইচ্ছে করলেই সে ভালো থাকতে পারে, আবার ইচ্ছে করলেই সে খারাপ থাকতে পারে। জীবনের ছোট্ট ছোট্ট ভুল সেগুলো স্যাক্রিফাইস করে সুন্দর মুহূর্তগুলো আঁকড়ে ধরে সামনের দিকে পথ চলার নামই হচ্ছে সংসার জীবন। যেখানে কিনা অনেক কষ্ট আসবে, দুঃখ আসবে, অভাব আসবে, অনটন আসবে, আবার হাসি মুখে একটা ভরসার মানুষ হাত চেপে বলবে আমি তো আছি, এর নামই হচ্ছে সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে সুন্দর একটা টপিকস নিয়ে আলোচনা করব, 10,000 টাকায় কীভাবে সংসার চালাবো এবং সেভিংসও করব। তো তার আগে বলে নিচ্ছি, অনেকেই আমাকে বলেন আপু বাচ্চাদের বাজেট কোথায়, টিফিন কোথায়? এই যে দেখুন আমার বাচ্চাদের বাজেট এবং টিফিন আমি বাচ্চাদের জন্য এভাবেই করি। আমরা যখন রুটি খাই তারাও রুটি খায়। আমি এই আটা দিয়ে অনেক ধরনের নাস্তা তাদের জন্য তৈরি করতে পারি। তো একজন কুমারকে যখন আপনি কিছু মাটি দিয়ে বলবেন যে আমাকে কিছু জিনিস বানিয়ে দেন, সে কিন্তু ওই মাটি দিয়ে অজস্র জিনিস বানাতে পারে। তাকে কিন্তু বলতে হয় না যে আপনি কি কি বানাতে পারেন। তো একজন মা সংসারে যে থাকে সে শুধু আটা ডিম হলেই অনেক ধরনের নাস্তা তৈরি করতে পারে বাচ্চাদের জন্য। তো 10,000 টাকার প্ল্যান দেখার আগে এই কমেন্টসটা পড়ি। অন্যরকম থেকে আপু আরেকটা সুন্দর কমেন্টস করছে, ডোমেস্টিক ইকোনমিক্সে আপনার মাথা মাশাল্লাহ, এত পরিষ্কার যে আপনি হয়তো এটা ক্লাসে পড়াতে পারতেন। জানতে ইচ্ছে করে এই শিক্ষা আপনি নিজে কোথায় পেয়েছেন, ক্লাসে নাকি নিজের জীবন কাউকে দেখে? ডোমেস্টিক ইকোনমিক্স মানে হলো ঘরের অর্থনীতি, কিভাবে পরিবারের আয় ব্যয়, সঞ্চয়, খাবার পরিকল্পনা, বাজেট, সময় আর স্বপ্ন ঠিকভাবে ব্যবহার করার নামই হচ্ছে ডোমেস্টিক ইকোনমিক্স। আমি হিসেব যতটা বুঝি, কারণ এটা সম্পূর্ণ পুরোপুরি আমার বাস্তব জীবনের সাথে জড়িত। আমার জীবনে এমন একটা মানুষ চলে আসছে, এমন একটা মানুষ আমার হাত ধরছে, যে মানুষটা ছোট থেকেই আমাকে একটু একটু করে সব কিছু শিখিয়ে এনেছে। যে মানুষটার হাত ধরে আমার এই জীবনের পথ চলা আজকে 15 বছর। যে মানুষটা পাশে না থাকলে আমি এত কিছু বুঝতামই না, জানতামই না। আজকে সেই মানুষটাই হচ্ছে আমার হাজব্যান্ড। তো এই মানুষটাই আমাকে এত কিছু শিখাইছে এবং জীবনে একটু একটু করে আমাকে সব কিছু শিখিয়ে সুন্দর একটা পরিবার তৈরি করছে। আমার কাছে ডোমেস্টিক ইকোনমিক্স মানে শুধু টাকা পয়সা হিসাব নিকাশ নয়, বরং পরিবারের শান্তি শৃঙ্খলা আর সুন্দরভাবে চলার একটা পরিকল্পনা। আমার হাজব্যান্ড আমাকে সুন্দর একটি সংসার দিছে, সুন্দর একটি জীবন দিছে, আল্লাহর রহমতে 2টি বাচ্চা আমাদের, আলহামদুলিল্লাহ। আর সেই বাচ্চাদের স্বপ্ন একদিন হঠাৎ করে বড় হয় না, তাকে বড় করে তোলার দায়িত্ব হচ্ছে বাবা মায়ের। কলেজ, বিশ্ববিদ্যালয়, ভর্তি, কোচিং, এসব খরচ একটা সময় অনেক কঠিন হয়ে যায় যখন বাচ্চারা বড় হয়। ছোট ছোট সামান্য সঞ্চয় হলে ভবিষ্যতে এই ধরনের বড় চাপ আসে না। সংসার জীবনে অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক অভাব আসবে, তারপরও ছোট্ট ছোট্ট একটু একটু করে জমালে ভবিষ্যতে বাচ্চার পড়াশোনার খরচটা খুব সহজে সামলানো যায়। এখনের অল্প সঞ্চয় একটা সময় দুশ্চিন্তা কমাবে, অনেক চাপ কমাবে, সাথে সাথে বাচ্চার স্বপ্ন পূরণের ছোট সঞ্চয় বড় হাতিয়ার হবে। তো দেখুন মাস তো প্রায় শেষ, আমি কিন্তু 4টা ভীম সাবান কিনছি, এখনও 2টা আছে। চিনি এখানে আগেই ছিল 1 কেজি, আধা কেজি আছে। প্রত্যেকটা জিনিসেই কিন্তু আছে। অনেকে বলেন আপু চা কোথায়, চায়ের কথা তো বললেন না। এই যে দেখুন আমি আধা কেজি চা কিনছিলাম, অনেক মাস হয়ে গেছে, এখনও কিন্তু আছে, 2 মাস প্রায় যাবে আমার। আর এই যে প্রত্যেকটা জিনিসই অল্প অল্প আছে, যেহেতু মাসের শেষ আর মাত্র কয়েকদিন বাকি, আমার কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সব কিছু ইনশাল্লাহ হয়ে যাবে, এটা আমি আশা করি। তো পুষ্পুরানী আইডি থেকে আপু কমেন্টস করছে, আপু আমার 10,000 টাকা আমার হাজব্যান্ড পাঠায়, বাসা ভাড়া লাগে না, আমার 2টা ছোট বাচ্চা আছে, কিভাবে সঞ্চয় করব? আপনাকে আপনার হাজব্যান্ড হচ্ছে 10,000 টাকা পাঠায়, তো আপনার যেহেতু বাসা ভাড়া লাগে না, আপনার অন্য কোনো প্রবলেম নাই। বাসা ভাড়া হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল, সেই জিনিসটাই আপনার লাগে না। আপনি অনেক লাকি আপু। তো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, একটু বুদ্ধি খাটান তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন, একটু ধৈর্য রাখেন। যেমন ধরুন আপনি কি করবেন, টাকাটা যখনই পাঠায় মুদি বাজারটা করে ফেলবেন 3,000 টাকার মধ্যে। আপনি যত শুকনা বাজার আছে 3,000 টাকার মধ্যে করবেন, কারণ আপনি একাই বড় মানুষ, বাচ্চারা খুব ছোট, আপনি বলছেন 2জন বাচ্চা খুবই ছোট, তাহলে এই 3 জনের জন্য এই মুদি বাজারটা মানে যথেষ্ট, যেহেতু বাচ্চারা ছোট। এখানে আপনি বাচ্চাদের নুডলস টুডলস যা লাগে এভরিথিং কিনতে পারবেন। আপনি অল্প অল্প করে সব কিছু, আপনি তেল 2 লিটার রাখবেন, আপনি অন্য জিনিস যা আছে আপনি একদমই 3,000 টাকার মধ্যে পাই টু পাই আপনি হিসাব করবেন, আপনার ঘরে যা যা লাগে হিসাব করে 3,000 টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি বাচ্চাদের খরচ রাখছি, যেহেতু আপনার ছোট্ট 2টা বাচ্চা, তো তাদের হয়তো বা একটু দুধ কিনতে হবে, কলা কিনতে হবে, এই ধরনের যে জিনিসগুলো আছে তাদের জন্য আমি 1,000 টাকা বাজেট রাখছি। এবার আসুন জরুরি প্রয়োজনে, আপনার যেহেতু ছোট বাচ্চা আছে, একা থাকেন, যে কারণে আপনার জরুরি প্রয়োজনে 1,000 টাকা থাকতেই হবে। এটা যে কোনো সময় আপনি ঘর থেকে যেন যে কোনো বিষয় নিয়ে যেতে পারেন, বাচ্চাদের কখনো ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর হয়, হঠাৎ কোনো প্রয়োজন হতে পারে, সেই জন্য আপনি জরুরি খাতায় এই 1,000 টাকা লিখবেন। এইভাবে আপনি একটা কাগজে প্রতি মাসে হিসাব রাখবেন। এরপর আপনি ডিম, মাছ, মাংসের জন্য রাখবেন 2,000 টাকা। যেহেতু আপনি বড়, মাছটা আপনার লাগবে, বাচ্চারা তেমন একটা মাছ খাইতে পারে না, ওদের জন্য মাংসটা রাখবেন, ডিমটা তো লাগবে, ঠিক আছে? এই কারণে আপনি ওই বাজেট রাখবেন 2,000 টাকা। এইখান থেকেই আপনি চলার চেষ্টা করবেন। আর
ছোট্ট 2টা বাচ্চা নিয়ে একজনের কিন্তু 10,000 টাকা মাশাআল্লাহ, অন্য কোনো খরচ যদি না থাকে সে কিন্তু খুব সুন্দর করে এটা মেনটেন করতে পারে, তার এত বেশি খরচ হওয়ার কথা না। এবার দেখুন এইটা টোটাল হিসেব করলে এই যে 3,000, 1,000, 1,000, 2,000 টোটাল আসে 7,000 টাকা। আপু এখানে কিন্তু একটা কথা আছে, জরুরি প্রয়োজন, এই যে 7,000 টাকার মধ্যে জরুরি প্রয়োজন। তো আপনি যদি বুঝে শুনে চলেন, অনেক সময় জরুরি প্রয়োজন লাগে না, কিন্তু আপনার অন্য খাতে ব্যয় হবে। যেমন ধরেন বাচ্চা আছে, যেহেতু ওদের ছোটো ছোটো কাপড় চোপড় লাগতে পারে, সেটা প্রতি মাসে না, আপনি যখন প্রয়োজন হবে কিনবেন। প্রয়োজন না হলে ওই টাকাটা আপনি যতটা পারেন, 500 পারেন, 300 পারেন, এখান থেকেও সঞ্চয় করবেন। তো এই টাকাটা আমি ধরে নিলাম যে 7,000 টাকা আপনার খরচ, এরপরে আপনার থাকে হয়েছে আরও 3,000 টাকা। তাহলে ডিপিএস আমি সবসময় আপনাদেরকে বলবো যে ক্ষুদ্র সঞ্চয় করবেন, লং টাইম, ধৈর্য ধরে লং টাইম। আপনার যেহেতু ছোটো বাচ্চা আপু, এখন যদি আপনি এই প্ল্যানটা স্টার্ট করেন, মিলেনিয়াম প্ল্যান বলে এটাকে, এই প্ল্যানটা যদি আপনি স্টার্ট করেন, তাহলে একসময় দেখবেন আপনার বাচ্চারা যখন এসএসসি বা ইন্টার পাস করবে, তখন আপনার মোটা অঙ্কে টাকা লাগবে। ওই সময় আপনি নিশ্চিন্তে ঘর থেকে আপনি বা আপনার সঞ্চয় থেকে মোটা অঙ্কের একটা টাকা বের করে দিতে পারবেন। যেমন ধরুন আপনি যদি 15 বছর মেয়াদি 3,000 টাকা করে সঞ্চয় করেন, 15 বছর মেয়াদি, তাহলে এখান থেকে 10 লক্ষ টাকা আপনার চলে আসবে। একবার ভাবুন তো যে আমরা 3,000 টাকা মাসে রাখবো, এটা খুব কম সঞ্চয়, কিন্তু খুবই কম সঞ্চয়। তো আমি যদি কষ্ট করে 3,000 টাকা করে সঞ্চয় করতে পারি 15 বছর, আমি এটা দেখবই না যে আমি 15 বছর রাখতেছি, এটা চিন্তাই করব না। আমি শুধু বাচ্চাদেরকে এই খরচের মধ্যে চলার চেষ্টা করব, ওদেরকে নিয়ে আল্লাহ করে যেন আমি সুন্দরভাবে পার করতে পারি সেই চিন্তা করব। এরপর আপনি দেখা গেছে যে এই 15 বছর কখন কেটে যাবে, আপনার বাচ্চা যখন এসএসসি পাস করবে না, তখনই আপনার এই অ্যাকাউন্টের এই সঞ্চয়টা চলে আসবে, এই টাকাটা চলে আসবে। ভাবুন তো যখন মেট্রিক পাস করবে না, আপনার বাচ্চার উদ্দেশ্যে এই টাকাটা চলে আসবে, তখন আপনি কতটা লাকি বা আপনার বাচ্চারা কত লাকি হবে। তো আপনার এখন হয়তো বা এইটা ভাইয়া দিচ্ছে আপনাকে টাকা, বাচ্চারা যখন পড়াশোনা করবে, বড় হবে, সে তো আরও বাজেট বাড়াবে, তাই না? আপনি এইটা কখনোই ভাঙবেন না, যত কষ্টই হোক এই ডিপিএসটা চালাইতেই থাকবেন। আশা করছি আপু আপনি আপনার এই বাজেটগুলো আপনি চাইছিলেন আমার কাছে, আমি যতটা বুঝছি আপনাকে একটু আইডিয়া দিলাম। এতে করে আপনি হয়তোবা সাহস পাবেন এবং মনোবলটা বেশি থাকবে যে হ্যাঁ আমি এভাবে কাজ করি। তো চলুন আমরা ভিডিওর অন্য অংশ দেখি। বর্তমান সময়ে ছোটো ছোটো বাচ্চারা ঘরোয়া খাবার বেশি খেতে চায় না। অনেক মায়েদেরই এটা আপত্তিকর কথা থাকে যে আপু ঘরোয়া খাবার বাচ্চারা খেতে চায় না। তো আমি আপুদের উদ্দেশ্যে বলবো যে আপু আপনারা যদি শুরু থেকে একটা বাচ্চাকে ঘরোয়া খাবারে অভ্যস্ত করেন, যেমন ধরুন বাচ্চা যখন 6 মাস হয় খিচুড়ি দিয়ে অভ্যাস করবেন, একদম ছোট থেকে আমরা যেভাবে খাই তাকে ওই ভাত মাছ মাংসটা খাওয়া শেখাবেন। যখন একটু একটু বড় হয়, বাহিরের খাবার ছোট ছোট খাবার তো দিতেই হয়, তাই না? ওর পাশাপাশি আপনি যদি একদম ঘরোয়াভাবে অভ্যস্ত করেন, যে নাস্তা টিফিন যা আছে আমরা বড়রা যেভাবে খাই বাচ্চাদেরকে সেভাবে অভ্যস্ত করবেন। সকালে নাস্তা খাই, বাচ্চারা সেম ওই নাস্তাটাই খাবে। আর হচ্ছে দুপুরে যেভাবে খায় ওভাবে খাবে। মাঝখানে ওদের একটু হালকা পাতলা টিফিন দিতে হয়, সেটা আপনি ঘরে কি আছে সেটা দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন এরকম যদি টেকনিকে চলার চেষ্টা করেন, আপনার খরচ অনেক কমে যাবে, অনেক। কারণ ছোট ছোট 2টা বাচ্চা থাকলে সংসারে, তখন দেখবেন খরচটা নিয়ে মানুষের খুব মানে প্রবলেম হয়ে যায় যে আমি কিভাবে কি মেনটেন করব। 2টা বাচ্চা অনেক আজে বাজে খায়, অনেক আজে বাজে খরচ, এইগুলো নিয়ে অনেকে কিন্তু হিমশিম খায়। অনেক কমেন্টস আসে আমার কাছে। তো আমারও যেহেতু ছোটো বাচ্চা আছে, আমিও জানি যে আসলে বাচ্চাদের আজে বাজে খাবারে প্রতিদিন কত টাকা খরচ হয়, যদি সে সচেতন না হয়, বাচ্চারা না বোঝে, কিংবা নিজে যদি কন্ট্রোল করতে না পারে। তো বাচ্চারা তো আসলে নিজেরা বুঝবে না, সেই জন্য বাচ্চাদেরকে খুব সুন্দর করে নিজেদের কৌশলে, বাচ্চারা হচ্ছে কৌশলে তারা হচ্ছে মেনটেন হয়। তো আমি আমার বাচ্চাদেরকে দিয়ে একটা উদাহরণ দিই। আমি সবসময় আমার নিজের ফ্যামিলির কথাবার্তা বাস্তব অভিজ্ঞতা দিয়ে বোঝানোর চেষ্টা করি বা বলতে ভালোবাসি। দেখুন আমার যখন প্রথম মেয়ে হয়, সে অনেক সেনসিটিভ ছিলাম আমরা, বেশি কেয়ারিং করতে গিয়ে, বেশি হাইজিনিক মেনটেন করতে গিয়ে ফ্লোরে স্যাভলন ছাড়া আমি পরিষ্কার করতাম না, ফ্লোর ক্লিনার ছাড়া পরিষ্কার করতাম না। তারপর হচ্ছে তার কাপড় চোপড় স্যাভলন ওয়াশ করতাম, প্রচণ্ড পরিমাণ মানে ছিকছিকে যে একটা ভাব থাকে, এইগুলো করার চেষ্টা করছি, বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি। তো আমার বাচ্চার তখন সমস্যা কি হয়েছে, তার শরীরে প্রচণ্ড পরিমাণ রেশ ওঠে, মাঝে মাঝেই এই সমস্যাটা হয়। তখন বুঝতে না পারি যে এত ভালোভাবে রাখি, তারপরও কেন বাচ্চার এই সমস্যা হয়। তখন প্রথম মা হয়েছিলাম, বয়স কম ছিল, অনেক কিছুই বুঝতাম না, অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তারপর যখন ডক্টরের কাছে যাই, শিশু বিশেষজ্ঞ বলে যে আপনি ওকে কীভাবে গোসল করান, কাপড় চোপড় কীভাবে ওয়াশ করেন। আমি বললাম যে ডক্টর, স্যাভলন ওয়াশ করি, গরম পানি ওয়াশ করি, ফ্লোর এইভাবে পরিষ্কার করি, যা মানে সাবধানতা থাকা যায় আমরা যেটা জানি সাধারণভাবে সেগুলো করি। পরে যখন ডক্টর হেসে দিয়ে বলল যে এইগুলোই হচ্ছে সমস্যার কারণ, আপনি আমাদের বাংলাদেশের পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ওকে আপনি ছেড়ে দেন, ও মাটির সাথে মিশে বড় হোক, ও হয়েছে প্রকৃতির সাথে মিশে বড় হোক। আপনার এত অতিরিক্ত হাইজিনিক মেনটেন করার ফলে ওর শরীরে ইমিউনিটি পাওয়ার একদমই কমে গেছে, যে কারণে ওর এই সমস্যা, যখন তখন ঠান্ডা লাগে, যখন তখন ওর অ্যালার্জিক সমস্যা হয়। ঠিক তারপর থেকে যখন আমি আমার বাচ্চাটাকে প্রকৃতির সাথে মিশাই,
যখন তখন আমি সাধারণভাবে বড় করা শুরু করি, তার কিন্তু সেই সমস্যাগুলো আর নাই। এবং আপনারা অনেকেই জানেন আপনাদের বাচ্চাদেরকেও আপনারা এভাবে খাওয়ান। আমি আমার মেয়েকে সেরিলাক এবং কৌটার দুধ কমপক্ষে 2 লাখ টাকার খাওয়াইছি। শুধু কৌটোগুলো যখন আমার হাজব্যান্ড গুনছে যে 2 লক্ষ টাকার সেরিলাক দুধ সে খেয়েছে, তারপরে সে এক্সট্রা খাবার খাওয়া শুরু করছে। তো ভাবুন তো, একটা পরিবার নিম্নবিত্ত আয় যাদের, তাদের বাচ্চা যদি ঘরের খাবার না শেখে 2 লক্ষ টাকা যদি যায় দুধ খেতে বা সেরিলাক খেতে, তাহলে ওই বাবা মা বা ওই নিম্ন আয়ের বাবা মায়ের কী পরিস্থিতি হয়। তো যাই হোক, আমরা আল্লাহর রহমত তখন সামলাইতে পারছিলাম, ছোট একটা বাচ্চা ছিল, চালাইছি। পরবর্তীতে আমি যখন আমার মেয়ের সমস্যাগুলো বুঝতে পারি যে কোনভাবে চললে সমস্যা হয়, যখন অভিজ্ঞতা হয়ে যায়, দ্বিতীয় সন্তান যখন হয়, আমি শুরু করলাম বাচ্চাকে একদম গ্রামের মতো মানুষ করা। যেমন ধরুন 6 মাস পর্যন্ত বুকের দুধ, তারপরে ঘরের খাবার, খিচুড়ি, ঘরোয়া যত খাবার আছে, গায়ের দুধ দিয়ে সুজি, এরকম প্রত্যেকটা জিনিস ঘরের খাবার খাওয়ানোর চেষ্টা করি। আল্লাহর অনেক রহমত যে আমার ছেলে পুষ্টিগুণ থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি ছিল। এবং আপনারা শুনলে অবাক হবেন, বাচ্চাকে যে আমি বাচ্চার যে প্রোডাক্টগুলো থাকে, শীতের প্রোডাক্ট, আপনারা জনসন থেকে শুরু করে ভালো ভালো ব্র্যান্ডের যে প্রোডাক্ট ব্যবহার করেন, আমিও আমার প্রথম সন্তানের জন্য ব্যবহার করছি। যখন দেখলাম ওগুলোতে প্রচণ্ড পরিমাণ সমস্যা এবং ক্ষতি, তখন আমি বাচ্চাটাকে ভিন্নভাবে মানুষ করছি, ছেলেটাকে। ওকে কিন্তু আমি সরিষার তেল গ্রামীণ পদ্ধতিতে, একদম গ্রামে মা খালারা আমাদেরকে যেমন বড় করছে, সেভাবে আমি আমার ছেলেকে মানুষ করছি। আল্লাহর রহমত, তার শরীরে ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে বেশি ভালো ছিল। তো আল্লাহর অনেক রহমত, মাশাআল্লাহ, আমার 2জন সন্তানই এখন সুস্থ স্বাভাবিকভাবে বড় হচ্ছে। আপনারা সবাই দোয়া রাখবেন যেন ওরা অনেক বড় হয় এবং সুন্দরভাবে মানুষ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দেন। তো আমার আপু মনিদের উদ্দেশ্যে একটাই কথা, হতাশ হবেন না যে আমার এটা নাই ওটা নাই, কোনো টেনশন নাই। আমাদের মা খালা যেমন আমাদেরকে বড় করছে, আপনাদের ছোট ছোট বাচ্চা থাকলে আপনারাও ওভাবেই শুরু করুন, যে আমাদের ছোটোবেলায় মায়েরা খালারা কীভাবে মানুষ করছে তাদের কাছ থেকে আমরা শুনি, অভিজ্ঞতা নেই। তাহলে দেখবেন আমাদের 2-3জন সন্তান হলেও আমরা সুন্দরভাবে মানুষ করতে পারবো। আমাদের আয় ইনকাম কম হলেও কোনো টেনশন নাই, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা একটা বাচ্চাকে যখন দুনিয়াতে আনে তার রিজিক দিয়ে নিয়ে আসে। তো সবার জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।